71-এ যেমন আমরা পরাজিত ছিলাম, যুদ্ধ করে স্বাধীন হয়েছিলাম, সেই স্বাধীনতাকে এই ইউনূস সরকার বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে, জামাত শিবিরের মাধ্যমে, পাকিস্তানের সাহায্যে আমাদের সেই স্বাধীনতাকে হরণ করে বাংলাদেশকে তারা দখল করেছে। এবং কেন করেছে? 71-এ সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য। এবং ইউনূসের অ্যাক্টিভিটি যদি আপনি দেখেন, সে একজন প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি। বাংলাদেশ হবে এই সুপার পাওয়ার যে কটা আছে, একদিকে হবে পাকিস্তান, মানে চায়না, আমেরিকার নেতৃত্বে বাংলাদেশের ইউনূস সরকার, আর পাকিস্তান অন্যদিকে হবে চায়না, ইন্ডিয়া আর রাশিয়া। তো তখন এই যে সুপার পাওয়ারের প্রক্সি ওয়ার হবে বাংলাদেশে, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, আমাদের স্বাধীনতা থাকবে না, সার্বভৌমত্ব থাকবে না, জনমনের ক্ষতি হবে। তো ইউনূস যে এই যে আগুন নিয়ে খেলছে। ফরিদ ভাই, এই যে আপনি বললেন এত কথা, তারপরে একটা প্রশ্ন করতেই চাই, এই প্রতিবেদন দিয়ে আসলে কি বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বা বাংলাদেশের জনগণকে? সরকারকে কি বার্তা দিল, জনগণকে বা কি বার্তা দিল? ধন্যবাদ আপনাকে। এটা শুধু তারা মিথ্যাচারই করেনি, এটা আমাদের জামালপুরা ভাষায় একে বলে ঠাড়া বড়া মিথ্যা কথা। মানে আমাদের দেশে গ্রাম্য বিচারে যখন চরম মিথ্যা কথা বলে, তখন বলে তুই আর মিথ্যা কথা করার জায়গা পেলি না, ঠাড়া বড়া মিথ্যা কথাটা এগুলি। এই রিপোর্টটা হলো তাই। আর স্যার যেটা বললেন ওটার সাথে আমি একমত। মূলত আমি আরেকটু বাড়ায় বলতে চাই, স্যার তো একটু লিমিটেশনে বলতে হবে, কারণ স্যার অত্যন্ত ভদ্র মানুষ, ডক্টরেট মানুষ। আসলে তারা আওয়ামী লীগকে শুধু ঠেকানোর জন্য না, তারা এইখানে আসছে, এই দেখবেন এই সরকারকে এরা পরে টিস্যুর মতো ইউজ করে ফেলে দিবে, নিশ্চিত থাকেন। এই যাদের নিয়ে আসছে না ক্ষমতা, নিয়ে আসতেছে, বসিয়েছে এবং বসাবে, এই আমেরিকা এদের কিক আউট করবে, মাঝখান থেকে আমাদের দেশ ধ্বংস হবে, এই উপমহাদেশ অস্থিতিশীল হবে, আর কিছুই না। এরা আসছে তাদের স্বার্থে, তাদের স্বার্থ। আপনি দেখেন লাদেনের কি পরিণতি হয়েছে, আপনি দেখেন সাদ্দাম, হি দেয়ার বয়, সাদ্দাম আমেরিকার বয় ছিল, লাদেন তাদেরই তৈরি ছিল। কই তাদের পরিণতি কি? শুধু এক্সেপ্ট লিবিয়ার যে শাসক সে ছাড়া এ পর্যন্ত যত সরকার উঠছে তাদের লোক ছিল। তো এই ডক্টর ইউনূসকে নিয়ে আসছে, ডক্টর ইউনূসকেও কিক আউট করবে, যারা আগামীতে সরকারে আসবে তাদেরকেও কিক আউট করবে। তবে তার যেটা বললেন যে জনগণ, আমি আমার বাংলাদেশের জনগণের প্রতি আস্থা আছে, শেষ মুহূর্তে বাংলাদেশের জনগণ ঘুরে দাঁড়াবে। ওই 71 সালেও না সব পরাশক্তি আমাদের বিরুদ্ধে ছিল, এক্সেপ্ট রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন। এইবার অন্তত চায়না, যে স্যার যেটা বললেন, এই বাংলাদেশের পেটের মধ্যে মার্কিন ঘাঁটি চায়নার ভারত কোনোদিনই মেনে নেবে না, কোনোদিনই মেনে নেবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। যে দেশে সিভিল লোক, মানে যে ক্ষমতায় না গিয়ে বলে 50% আওয়ামী লীগ ভোট পাইলেও তাকে নিষিদ্ধ করতে হবে, তারপরে যদি কেউ বলে যে এখানে বাক স্বাধীনতা আছে, যারা প্রকাশ্য বলে আওয়ামী লীগকে ইলেকশনে দাঁড় করাইতে দিবে না, যারা প্রকাশ্য বলে ছাত্রলীগকে নৌকা মার্কা নিষিদ্ধ করতে হবে, এদেরকে আরো বোঝাবাদ আছে আমেরিকানদের। হ্যাঁ, যদি তাদের এজেন্ডা থাকে বাংলাদেশটাকে কয়েক ভাগে ভাগ করবে, হাতে আরো এ বি সি ডি ই এফ জি এই যে একটা প্রশ্ন আপনাকে করতে চাই, আপনি যে বলেন এটা বুঝার বাকি আছে কিনা, নৌকা মার্কা, আওয়ামী লীগ, এইসব কথা যে বললেন, তো এর পুরস্কার হিসেবে কি এই প্রতিবেদন কিনা? প্রতিবেদনের আগে দুইটা বিষয় খেয়াল করেন। প্রথমে ওই নাবালক কচিকাঁচার আসরদের সাথে মিটিং এ বসলো, আবার কারা যেন আজকে নাকি কালকে মার্কিন কূটনীতিবিদদের সাথে বৈঠক করেছে। এগুলো আসলে কি? ভারতে মিটিং করলে খুব দোষ, হ্যাঁ ভারতে মিটিং করলে খুব দোষ। আপনি এম্বাসি, রাজনৈতিক নেতার এম্বাসিতে যাচ্ছে, কচিকাঁচার আসলে এম্বাসি, এটা কি দোষ না? এটা কোন দেশের লোক করে? হ্যাঁ, বরং এরা যদি দাওয়াত দিত আমেরিকান এম্বাসেডরকে, তাহলে বুঝতাম সেটা ভিন্ন বিষয়। তার দাওয়াতে গেছে উল্টা, মানে আমার বাড়িতে আমাকে দাওয়াত দিতেছে, বিষয়টা এইরকম। এখন আসলে কি জানেন, কি আর বলবো, আপনারা তো বারবার বলেন $29 মিলিয়ন, আসলে এখানে $29 বিলিয়ন খেলা। তাই দেখবেন সকল সাংবাদিক নীরব, বুদ্ধিজীবীরা তখন কথাই বলে না। বাংলাদেশের বুদ্ধিজীবীরা বলে জামাতের সমালোচনা করে নাকি কবিরা গুনাহ, জামাতের সমালোচনা করলে নাকি হাবিয়া দুজকে যাবো, ঠিক আছে। এমন কেউ কেউ তো বলে যে তারই, আপনি যদি এবার জামাতের ভোট না দেন তার ইমানই থাকবে না। এই ধরনের কথা যারা বলে তাদের সাথে আপনি কি নিয়ে যাবেন? এই ব্যাপারে আমি ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের কথাটা বলে আমি আবার ডক্টর নুরুন নবী স্যারের বক্তব্য শোনার জন্য আমি নিজেও আগ্রহী। সেটা হচ্ছে যে ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, যিনি এই লাল বদরের আন্দোলনকে সমর্থন করেছিলেন এবং তাকে অনেকে লাল বদর আগে থেকেও বলে, সিংহবাম বলে, আমি তাকে ভীষণ রেসপেক্ট করি।
বালবত হওয়ার পর বা চিঙ্কুবাম হওয়ার পর। আর একটা কথা বলেছিলেন, আমার মনে আছে অনেক আগে বলেছিলেন, তার বইয়েতেও লেখা আছে, কলমেও লিখেছেন, যে আসলে মৌলবাদ এবং সাম্রাজ্যবাদ তার উভয়ের দোস্ত। মানে আমি আমার ভাষায় ব্যাখ্যা করি, তার উভয় আসলে বন্ধু। তারা যতই মারামারি করুক, ভেতরে ভেতরে তারা এক। আসলে তাদের চরিত্রটা হচ্ছে সাপ ও সাপুরে, অর্থাৎ সাপুর খেলা থেকে সে একটু নড়াচড়া করবে, সাপুরের তাবিজ বিক্রি হবে, তখন সাপুরে এই সাপকে কিছু মাছ খেতে দিবে। সুতরাং তাদের সাথে যে সম্পর্কটা, তাবিজ বেচার সম্পর্ক, এইখানে মৌলবাদ আর সাম্রাজ্যবাদ এক হয়ে গেছে। দেশে যে একটা বিপদ ঘটতে যাচ্ছে তা স্পষ্ট। 15 বছর আগে আমি একবার বলেছিলাম, সরি 10-12 বছর আগে আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম ঠাট্টা করে, যে যদি কোনোদিন আফগানিস্তানে যুদ্ধ বন্ধ হয়ে যায়, এই যুদ্ধটা কিন্তু বাংলাদেশে আসবে। আমি 27 করেছিলাম, কিন্তু আমার এই 27 আজকে সত্য হয়ে যাবে এবং এটা আমাদের দুর্ভাগ্য ডেকে আনবে, এটা বুঝতে পারি নাই। আর শেষ লাইনটা বলে দেই, এখন আমার কাছে মনে হচ্ছে, মানে এটা এখন মনে হচ্ছে, আগে মনে হয়নি। প্রথমে তথাকথিত জুলাই আন্দোলন, আগস্ট আন্দোলন মনে হয়েছিল শুধুমাত্র শেখ হাসিনা সরকার উচ্ছেদ, আওয়ামী লীগ সরকার উচ্ছেদ। কিন্তু এখন আমার কাছে প্রতীয়মান হচ্ছে এটা আসলে শেখ হাসিনা সরকার উচ্ছেদ নয়, এইখানে বহুবিধ এজেন্ডা আছে। শেখ হাসিনা এখানে অনুঘটক বা সামনে রেখেছে মাত্র, এটা বাহানা। শেখ হাসিনা হচ্ছে বাহানা। আসলে এখানে কোন দেশ ঘাঁটি করবে এবং একটা যুদ্ধ ডেকে আনবে, তাদের বহুবিধ পরিকল্পনা আছে। একেবারে সঙ্গে থাকুন আপনি। নুরনবী ভাই, ফরিদ ভাই বলছিলেন যে এই আমাদের বাড়িতে বৈশা আমাকে দাওয়াত দিচ্ছে তার অফিসে গিয়ে খাওয়ার জন্য বা তার দপ্তরে গিয়ে খাওয়ার জন্য। অনেকেই বলছেন এখন আমেরিকার বাড়ি এটা, কারণ আমেরিকার ট্রেসি এন জ্যাকবসন হচ্ছেন চার্জ দ্য অ্যাফেয়ার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা ডিএস লেভেলের একজন কর্মকর্তা। আমরা যদি ধরে নিই ডিএস লেভেল উপসচিব, উনি ওই যে সকল আমেরিকান নাগরিকদের ডেকে নিয়ে একটা মিটিং করেছেন। আমরা এই প্রসঙ্গে একটু টানতেছি এই কারণে তুলছিলেন বলে, আমরা আমাদের মূল আলোচনায় থাকবো। উনি গতকালকে উনি এদের ডেকেছিলেন কি জন্য? কারণ এরা সবাই আমেরিকান নাগরিক, পাসপোর্ট হোল্ডার, এবং আমেরিকার পারপাস সার্ভ করার জন্য মতৈক্য কমিশন, ঐক্যমত কমিশন, ভেদাভেদ কমিশন, দুর্নাম কমিশন, সুনাম কমিশন, নানা কমিশনের কর্মকর্তা তারা। তো সঙ্গত কারণে তাদেরকে ডেকেছে যে তারা যে দিয়েছেন, কি বলে, তারা যে ডিকটেশন বা নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী কাজকর্ম হচ্ছে কিনা, আর এই জন্য দাওয়াত দিচ্ছেন। এইটাকে হালকা মানে বেশি বড় করে দেখার কিছু আছে কিনা নিশ্চয়ই নুরনবী বলবেন, যেহেতু অনেকেই বলতেছেন, এখানে লিখছেন এত কিছু না করে 51st স্টেট করলেই আমরা বোধহয় আমেরিকার ভিসা পাই না পাই অন্তত বুঝবো যেটা আমেরিকার উপনিবেশ রাষ্ট্র, একটা অঙ্গরাজ্য, সেটা ঠিক আছে। যাকে আমরা মূল আলোচনায় যাই, এটা সম্পর্কে যাই না, তারপর একটু মূল আলোচনায় যাবো। আসল উদ্দেশ্য হলো সেটা, কিন্তু প্রথমেই বলে নিচ্ছি সেটা বাস্তবায়িত হবে না। কারণ আমেরিকা বিশ্বে যা চেয়েছিল, কোথাও তাদের এই উদ্দেশ্য তারা সাকসেসফুল হয় নাই। সেই দেশগুলোতে ক্ষতি হয়েছে, আলটিমেটলি আমেরিকা সেই দেশগুলো ছাড়তে বাধ্য হয়েছে, বাংলাদেশে তাই হবে। কিন্তু ইতিমধ্যে দেশের অনেক ক্ষতি হবে। এখন আপনি যেটা বললেন যে এদেরকে রিওয়ার্ড দেওয়ার জন্য এই সমস্ত করছেন, না, এটা আমেরিকান স্ট্র্যাটেজি। জিও পলিটিক্যাল সিচুয়েশনের লোকেশনের জন্য বাংলাদেশের ইম্পর্টেন্স আমেরিকার কাছে খুব বড় করে দেখা দিয়েছে। কারণ হলো চায়না এবং টু সাম এক্সটেন্ট ইন্ডিয়া। কারণ আমেরিকার পলিসি কি আধিপত্য, সাম্রাজ্যবাদী। তো সেটা করতে হলে তো চায়নাকে মোকাবেলা করতে হবে, কারণ চায়না এখন এশিয়া, আফ্রিকা সব দেশেই তারা তাদের সেই ম্যানুফ্যাকচারিং যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সস্তায় বিক্রি করছে। তারপরে এরা খুব ব্রিক্স তৈরি করেছে, যে একটা অ্যালায়েন্স, সাউথ আফ্রিকা, ব্রাজিল, ইন্ডিয়া, রাশিয়া। তো সেটাও আমেরিকার প্রতি একটা থ্রেট হয়ে গেছে। আমেরিকার সাম্রাজ্যবাদের প্রধান অস্ত্র হলো ডলার। ব্রিক্সকে তারা যদি সত্যিকারে তাদের কারেন্সি চালু করে, তাহলে ডলার মার খাবে। ডলার মার খেলে আমেরিকার শক্তি, সাম্রাজ্যবাদ সবই ধ্বংস হবে। কারণ প্রতিটা বিশ্বে যে বিজনেসটা হচ্ছে ডলারের মাধ্যমে বিনিময় হচ্ছে এবং আমেরিকার লাভবান হচ্ছে। এছাড়া অস্ত্র বিক্রি আছে। তো এই সমস্ত কারণে বাংলাদেশের ইম্পর্টেন্সটা বেড়ে গেছে, এই জন্য চায়নার কারণে, যে বাংলাদেশে যদি তারা একটা ঘাঁটি করতে পারে
সেন্ট মার্টিনে চিটাগাং এয়ারপোর্ট। চিটাগাং পোর্টটা হলো এমন একটা ইনস্টিটিউশন বাংলাদেশে 200 বছরের পুরানো, একটা সাকসেসফুলি এটা রান করা হচ্ছে, এটা প্রফিটেবল। সেইটাকে বিদেশিদের হাতে দেওয়ার কোনো দরকার ছিল না। কেন দিয়েছে? যেহেতু আমেরিকা চাচ্ছে তাদের লাভের জন্য। আর সেফ করিডোরের কথা তো বললামই। এখন এই ইউনিট সরকার এই সমস্ত গুলি যদি এই সমস্ত আমেরিকার দাবিগুলো যদি বাস্তবায়িত করে, তারপরে মাঝখানে যে ট্যারিফ নিয়ে যে একটা হাস্যকর ব্যাপার ঘটলো, যে গম আমরা ফ্রি পেতাম সেটা পয়সা দিয়ে কিনতে হবে। আমাদের 10-12টা বিমান আছে, সেইটাই চলে না, আরো 25টা বিমান কিনতে হবে, কেনার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কয়েক শত কোটি টাকার বিনিময়ে জাহাজ কেনা হচ্ছে। তো এগুলো করে ইউনিট সরকার আমেরিকাকে সন্তুষ্ট করতে চাচ্ছে, যাতে সামান্য ট্যারিফে ছাড় দেয়। এটা মানুষকে ধোঁকা দেওয়া। যাই হোক, এটা আমাদের আলোচনার বিষয় না। আমি যেটা বলছিলাম যে আমেরিকা বাংলাদেশকে উপনিবেশ বানানোর জন্য তারা অলরেডি পদক্ষেপ নিয়েছে। টু মেনি এক্সটেন্ট, নট সাম এক্সটেন্ট, টু মেনি এক্সটেন্ট তারা সাকসেসফুল হয়েছে। কারণ ইউনুস তো একজন দেশপ্রেমিক ব্যক্তি না, দুর্নীতিবাজ একজন লোক, হিউম্যান রাইটসে বিশ্বাস করে না। কাজে তাকে ক্ষমতায় থাকার জন্য সে যে কোনো কিছু করতে পারে, এবং সে করছেও, এবং তার কোনো লয়ালিটিও নাই। তার যে সাপোর্টে যারা ছিল তাদের মধ্যে সে লয়ালিটি বারবার চেঞ্জ করছে, একবার স্টুডেন্টদের পক্ষে, আবার বিএনপির পক্ষে, আবার জামাতের পক্ষে, এখন ফাইনালি আমেরিকার উপরে ভর করছে। তো আপনার আলোচ্য বিষয়ের যে প্রধান, এটা আমি আমি আরেকটু আমার বিষয়ে যে ফিরে যাই, আপনার যে প্রশ্ন, যুক্তরাষ্ট্র কেন পুরো বছরটাকে ইগনোর করলো? স্ট্র্যাটেজিক কারণ। এরা কিন্তু এই না জেনে না বুঝে কোনো কাজ করে না। আমেরিকা দেশ চালানোর জন্য যে থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, সেটা মোস্ট অফ দ্য পসিবলি হোয়াইট হাউসের বেসমেন্টে। দেশ চালায় তারা, প্রেসিডেন্ট চালায় না। যখনই নতুন প্রেসিডেন্ট হয়, ডেমোক্রেট পার্টি হোক, রিপাবলিকান পার্টি হোক, এদের ফরেন পলিসি খুব কিন্তু একটা চেঞ্জ হয় না। তার উজ্জ্বল এক্সাম্পল, দৃষ্টান্ত হলো বাংলাদেশ। ইলেকশনের আগে ডোনাল্ড ট্রাম্প কি বলেছে? বাইডেনকে সমালোচনা করেছে, ভোট নেওয়ার জন্য আমেরিকান বাংলাদেশিদের পক্ষে কথাবার্তা বলেছে, বাংলাদেশের প্রশংসা করেছে। আমার সাথে মিটিং হয়েছিল আমেরিকার সিনেটের ফরেন রিলেশন কমিটির যে চেয়ারম্যান মেনেন্ডেস, 1-to-1 আধা ঘন্টা মিটিং। ভেরি পাওয়ারফুল পার্সন, ফরেন সেক্রেটারি ছিল সে পাওয়ারফুল। সে আমাকে যে কথা বলেছিল সেগুলোই হচ্ছে। সে বলেছিল যে আমরা আমাদের স্বার্থ দেখব, এবং এই স্বার্থের সাথে যারা কাজ করবে আমরা সেই দেশকে প্রমোট করব। তো তাদের স্বার্থটা কি? স্বার্থটা হলো চায়নার বিরুদ্ধে ইন্দো প্যাসিফিক রিজনে একটা বলয় সৃষ্টি করে চায়নাকে কন্ট্রোল করা, এবং ভারতের সাথে ভেবেছিল মিষ্টি কথা বলে, মোদির সাথে বন্ধু বন্ধু বলে ভারতকেও তার পক্ষে আনতে পারবে। ভারত তো নিজের, ভারত এখন একটা সুপার পাওয়ার, ইকোনমিক্যালি, মিলিটারিলি। তাদের স্বার্থ তারা দেখবে, তাদের স্বার্থে তারা কম্প্রোমাইজ করবে না। যখনই ভারত টের পেল যে পাকিস্তানের এর প্রতি আমেরিকার যে পলিসি, যখনই ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট পাকিস্তানের মতো একটা ফেল স্টেট, আনডেমোক্রেটিক স্টেটের সেনা প্রধানের সাথে লাঞ্চে 2 ঘন্টা মিটিং করলো। প্রোটোকল অনুসারে কোনো আমেরিকার প্রেসিডেন্ট কোনো মিলিটারি চিফের সাথে দেখা করে না আনুষ্ঠানিকভাবে, গোপনে হয়তো করতে পারে। প্রেসিডেন্ট দেখা করবে প্রেসিডেন্টের সাথে অথবা সরকার প্রধানের সাথে, সেখানে মিলিটারি সেনা প্রধানের সাথে কেন করলো? এতে ভারত বুঝে গেছে যে আমেরিকার স্ট্যান্ডটা কি। তারা মুখে যতই বলুক ভারত পাকিস্তানের মধ্যে, আমেরিকা পাকিস্তানের পক্ষে থাকবে। তাদের চাইল্ড, ব্যাড চাইল্ড, সেই জন্মের পরে থেকে এটা তাদের একটা পুতুল রাষ্ট্র হিসেবে কাজ করছে। তো যে কথাটা বলতেছিলাম যে আমেরিকা বাংলাদেশে যা করছে, আপনার যে প্রশ্নটা 1 বছরে কেন করে না, 1 বছরে তারা ভেবেছিল ইউনুসের হাতে তারা এই কাজগুলা করতে পারে নাই। এখন তারা বিএনপি গেছে, গ্রিন সিগন্যাল দিয়েছে যে নেক্সট ইলেকশনে বা নেক্সট টাইমে ক্ষমতা আসবে। কারণ ইউনুসের কি বলে, পায়ের নিচে মাটি চলে গেছে।
তার যে স্টুডেন্ট উইং, তাদের পপুলারিটি ধস নেমেছে। এখন তারা কনসুল জেনারেল মিটিং করেছে লন্ডনে তারেক জিয়ার সাথে, যে নেক্সটে আমেরিকা বিএনপিকে ক্ষমতায় আনবে এবং তার সাথে কাজ করবে। তো এই সমস্ত কারণে বাংলাদেশ হয়ে গেছে একটা হটস্পট ফর জিওপলিটিক্যাল পলিটিক্স। এখন আমরা যদি শুধু সিনারিওটাই আলোচনা করি, মনে করেন যে আমেরিকা এই ঘাঁটিগুলো যেগুলো আমরা শুনছি সত্যিকারই হয়েছে, চায়না কি চুপ থাকবে? চায়না তাদের প্রতিবেশী হলো বার্মা, সেইটাকে ভেঙে আমেরিকা যদি আর একটা খ্রিস্টান স্টেট করতে চায়, অথবা বার্মাকে দুর্বল করে একটা প্রো আমেরিকান স্টেট করতে চায়, কি বলে, চায়না কখনো মেনে নেবে না। ভারতের 7 সিস্টার উইল বি এফেক্টেড, ভারতও সেটা মেনে নেবে না, মুখে মুখে যত বন্ধুত্বের কথাই বলা হোক না কেন। তো যে জিনিসটা দাঁড়াচ্ছে, ইউনূস ক্ষমতায় থাকার জন্য, ইউনূস সম্পর্কে তো আগেই বলেছি, সে একটা স্বার্থপর ব্যক্তি, দুর্নীতিবাজ, দেশপ্রেম নাই, এন্টি বাংলাদেশি। সে ক্ষমতায় থাকার জন্য যে কোনো ডিল করবে, এবং যদি সেটা করে কি হবে, যখনই বার্মার বিরুদ্ধে রাখাইন আর্মিরা কি বলে আমেরিকার অস্ত্রশস্ত্রে যে যুদ্ধ শুরু হবে, তখন বার্মার যে মিলিটারি সরকার তারা বাংলাদেশকে হোস্টাইল মনে করবে। গোলাগুলি শুরু হলে সেই গোলাগুলি স্পিল ওভার আসতে পারে বাংলাদেশে, তখন বাংলাদেশ হবে এই সুপার পাওয়ার যে কটা আছে, একদিকে হবে পাকিস্তান, মানে চায়নার আমেরিকার নেতৃত্বে বাংলাদেশের ইউনুস সরকার আর পাকিস্তান, অন্যদিকে হবে চায়না, ইন্ডিয়া আর রাশিয়া। তো তখন এই যে সুপার পাওয়ারের প্রক্সি ওয়ার হবে বাংলাদেশে, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, আমাদের স্বাধীনতা থাকবে না, সার্বভৌমত্ব থাকবে না, জনমনের ক্ষতি হবে। তো ইউনুস যে এই যে আগুন নিয়ে খেলছে, এটা প্রমাণই হলো যে সে একজন দেশদ্রোহী। একজন দেশদ্রোহী ছাড়া, মানে দেশপ্রেম তো তার মধ্যে একটু নাই, দেশদ্রোহী না হলে, দেশের প্রতি তার কোনো মায়া মমতা প্রেম না থাকলে সে এই সিনারিওটা সৃষ্টি করতে পারে না, এবং সেটা সে করতেছে। আমেরিকার হাতের পুতুল হয়েছে, মৌলবাদী সন্ত্রাসীদের হাতের পুতুল তো আগেই জামাত শিবিরের। বাংলাদেশটা তো এক কথায় যদি বলি, ৭১-এ যেমন আমরা পরাজিত ছিলাম, যুদ্ধ করে স্বাধীন হয়েছিলাম, সেই স্বাধীনতাকে এই ইউনূস সরকার বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে, জামাত শিবিরের মাধ্যমে, পাকিস্তানের সাহায্যে আমাদের সেই স্বাধীনতাকে হরণ করে বাংলাদেশকে তারা দখল করেছে। এবং কেন করেছে? ৭১-এর সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য। এবং ইউনূসের অ্যাক্টিভিটি যদি আপনি দেখেন, সে একজন প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি। ক্ষমতায় এসেছে একমাত্র উদ্দেশ্য শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া, আওয়ামী লীগকে ধ্বংস করা। আর যে মুক্তিযুদ্ধের জন্য আমরা গর্ব করি, যে মুক্তিযুদ্ধের চেতনা, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশটাকে স্বাধীন করেছি, ক্ষমতা এসে সেটাকেই আঘাত করেছে। বাংলাদেশে রেজিম চেঞ্জ হয়েছে ৫-৭ বার, দুটো মিলিটারি সরকার এসেছে, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, বিএনপি জামাতের সরকার দেশ শাসন করেছে, কিন্তু কেউ কিন্তু মুক্তিযুদ্ধকে অ্যাটাক করে নাই, বঙ্গবন্ধুকে অ্যাটাক করে নাই, বঙ্গবন্ধুর বাড়ি কেউ ভাঙে নাই, যে কি বলে গোপালগঞ্জ দখল করার জন্য, তার বঙ্গবন্ধুর মাজার ভাঙার জন্য কেউ যায় নাই। কিন্তু ইউনূস এটা করেছে। সে যে ইউনূস, এই আমি যতটুকু তাকে স্টাডি করি, সে জীবনে একটা কথাই সত্য বলেছে, সেটা হলো যে মেট্রিকুলাসলি ডিজাইন করে তারা এই আওয়ামী লীগের নির্বাচিত সরকারকে সরিয়েছিল। এছাড়া তার জীবনে এবং গত 1 বছরে কোনো একটা সত্য কথা সে বলে না। একেবারে।